ছাড়ছে নির্ধারিত সময়ে 3 দিন আগে। এই 2 দিন শাফিন জেনেছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকে কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি, সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। হার কি চাই তার। অনুর খুব ক্লান্ত লাগছে, 2 রাত ঘুমাতে পারেনি সে। সাদার ব্যাপারটা বুঝতে পেরে অনুকে ঘুমিয়ে থাকতে বলল। এখনও ভোর, কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে। অনু তার মাতৃভূমিকে পাশাপাশি তার অতীতকে ছেড়ে যাবে চিরদিনের জন্য। চোখ বন্ধ করে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল অনু। মাঝখানে সাদাত ভাই কয়েকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু সাড়া দেয়নি। খুব গভীর ঘুম পেয়েছে তার, ঘুমানোর প্রয়োজন। বেশ কয়েক ঘন্টা পর হালকা একটা ঝাঁকুনিতে অনুর ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, তাই আবারও চেষ্টা করলো ঘুমানোর জন্য, কিন্তু পারল না। সাদাত ভাইয়ের জন্য ধুনি জোর করে খাওয়ালো অনুকে। সকালে শুধু 1 গ্লাস জুস আর একটা পাউরুটি খেয়ে বসেছে। স্পিকারে আবারও সেই সুরেলা কণ্ঠ ভেসে এলো। তারা দুবাই পৌঁছে গেছে, এরপর এখান থেকে সোজা কানাডা। আর বেশ কিছু সময়। অনু পাশের সিটে তাকিয়ে দেখলেও সাদাত ভাই ঘুমাচ্ছে মুখ হাঁ করে। এটা তার অভ্যাস। অনু খুব হাসি পেল। সাদাত ভাই সজাগ থাকলেই গল্প করত, কিন্তু তার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে ব্যাগে করে কিছু বই নিয়ে এসেছে। তারপর এক এয়ার হোস্টেসের সাহায্যে ব্যাগটা নামিয়ে সেখান থেকে বই বের করে আবার ব্যাগটা রেখে দিল। তারপর বই পড়ায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর সাদাত ভাইয়ের ঘুম ভেঙে যায়। সে নাস্তা করে অনুর সাথে টুকটাক কথা বলে। তারপর অনু আবারও বইয়ের দিকে মনোযোগ। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করলো। লম্বা একটা জার্নি ছিল, সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তাই সাদাত ভাই হাড় মোড়ে ভেঙে অনুর ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো। বিমান থেকে পাটা কানাডার মাটিতে রাখতে শরীরে কেমন একটা যেন শিহরণ বয়ে গেল। হালকা বিশুদ্ধ বাতাসে অনুর ভেতরটাকে ছেদ করে ছুঁয়ে গেল। অনুর বুক ভরে একটা নিঃশ্বাস নিল, আর মনে মনে বলল, আমি এসে গেছি আমার যোগ্যতা অর্জন করতে, নতুন করে নিজেকে গড়ে তুলতে, শাফিনকে তার অপমানের জবাব দিতে। তারা যে এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে সেটা স্বর্ণের তৈরি কোনো বিশাল ম্যানশনের মতো মনে হচ্ছে, যেন উজ্জ্বল কোনো সোনালি আভা ছড়াচ্ছে। নাম উইনিপেগ জেমস আর্মস্ট্রং রিচার্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর তারা একটা ক্যাব ভাড়া করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল। সারাদের কথা মতো তার চাচি সত্যি খুব অমায়িক, খুব ভালোভাবে সমাদর করলো তাদের। হাসারাতের কাজী নেহা প্রায় অনুর সাথে লেগেই থাকলো। মেয়েটা প্রচুর চঞ্চল, তা তার কথাতেই বোঝা যাচ্ছে। নেহা অনুর থেকে 5 থেকে 6 বছরের ছোট হবে। হাসতে না হাসতেই ওরকে সবাই আপন করে নিল। তারপর কিছুক্ষণ কথা বলে বিশ্রামের জন্য পাঠিয়ে দিল। এমনিতেই অনেক জার্নি করে এসেছে, তারা বেশিক্ষণ থাকলে শরীর খারাপ করবে। রাতে অনু আর ডিনার করলো না, প্রচণ্ড ক্লান্ত থাকায় আর ঘর থেকে বেরিয়ে হলো না। আর সাদাত তো তার চাচাকে সব কিছু খুলে বলল। তারা অনুর সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে খুব দুঃখ প্রকাশ করলো। পরের দিন সাদাত ইউনিভার্সিটি গিয়ে অনুর অ্যাডমিশন যাবতীয় কাজ কমপ্লিট করে এলো। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। অনুকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দিল, লাইব্রেরি দেখিয়ে দিল, তারপর বাড়িতে চলে এলো। ঘোরাঘুরি আর আড্ডার মধ্যেই 7 দিন চলে গেল। সাদাত যাওয়ার সময় অভ্যাসবশত এক গাদা উপদেশ দিয়ে গেল, আর অনুকে তা চাচাচির কাছে রেখে চলে এলো। প্রথম দিন একটু নার্ভাস ছিল অনু, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। সে 2জন বাঙালি ফ্রেন্ড পেল, ও একজন ইন্ডিয়ান। এছাড়াও কয়েকজন ব্রিটিশ আর লোকাল ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারা সারাদিন গল্প আড্ডায় মেতে থাকতো। অনু আস্তে আস্তে তাদের সাথেই ফ্রি হয়ে গেল। তাছাড়া বাড়তি কোনো সমস্যাই ছিল না। কোনো রকম প্রয়োজন হলেই তার লোকাল ফ্রেন্ডরা তাকে হেল্প করতো। অনু চঞ্চলতায় মুগ্ধ হয়ে অনেকেই অনুকে প্রপোজ করে, কিন্তু অনু এসব বিষয়ে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করত। সে সম্পর্ক ভয় পায়, আর কারোর সাথে জড়াতে চায় না সে। দিন এভাবেই যেতে লাগলো। ভার্সিটির ফ্রেন্ড নেহার সাথে আড্ডা, পড়ালেখা, মা বাবার সাথে কথা বলা, আর সাদাত ভাইয়ের উপদেশ, সব কিছু মিলিয়ে অনুর দিন বেশ ভালোই কাটতে লাগলো।
শুধু মাঝে মাঝে শাফিনের কথা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথা হতো। দেখতে দেখতে অনুর ডেলিভারির টাইম হয়ে গেল। অনুর মা অনুর ডেলিভারির 1 মাস আগেই কানাডা আসলো। সে অনুকে নিয়ে অন্য কোথাও থাকার জন্য জোর করলেও সাদাদের চাচি দিল না। অনুকে তারা নিজের মেয়ের মতোই ভাবে। অনুর প্রেগনেন্সিতে কিছু সমস্যা থাকার কারণে তার সিজার করতে হলো। অপারেশনের রুমে যাওয়ার আগে একবার হলেও শাহিনের মুখটা দেখতে ইচ্ছে করছিল, যদি আর দেখা না হয়, আর বেঁচে না ফিরে। অনুর একটা ফুটফুটে মেয়ে হলো। এই সময় শাফিন থাকলে হয়তো খুব খুশি হতো। সে সব সময় একটা মেয়ে চাইতো। তারপরে সেদিনের কথাই ভেবে অনুর চোখ মুখ শক্ত হয়ে গেল, কারণ শাফিন নিজেই তার সন্তানকে অস্বীকার করেছে। অনু তার মেয়ের নাম রাখলেও অনন্যা। অনন্য অনুর জীবনে এসেছিল অন্যরকম হয়ে, তাই এই নাম রাখা। কয়েক মাস পরেই তার পরীক্ষা, তাই মেয়ে আর পড়ালেখা নিয়ে তার দিন কাটছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করলো এবং সেখানে একটা ভালো চাকরির অফার পেল, এবং তার বাবাকেও একেবারের জন্য এখানে নিয়ে আসলো। তারা আলাদা বাসায় উঠলো, অন্য ছোট সংসার গড়ে উঠল। বাবা মা আর মেয়ে তার দুনিয়া, যেখানে শাফিনের কোনো অস্তিত্বই নেই। সবারই অতীত থাকে, সে অতীতের হাজারো কষ্ট লুকিয়ে থাকে, তীব্র যন্ত্রণা থাকে, কিন্তু ধীরে ধীরে মানুষ শোক ভুলে যায়। সেই শোক শক্তিতে পরিণত হয়, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ এভাবেই মানুষকে তৈরি করেছেন, তা না হলে কষ্টেই মানুষের জীবন থেমে যেত, পৃথিবী তার নিজস্ব গতিতে হারাতো। 4 বছর পর অনু তার জীবনে এগিয়ে গেলেও শাফিন এগোতে পারেনি। সময় বহমান, তার সাথে মানুষের জীবনও। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আবার অনুর কাছে গিয়েছিল, তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তাকে বাড়ির সামনে থেকে তাকে বিদায় করে দিয়েছিল অনুর বাবা। অনুকে এক পলক দেখার আশায় রোজ রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অনুর দেখা মিলত না। সে চাকরি ছেড়ে দেয়, দিন রাত ওদের বাসার সামনেই দাঁড়িয়ে থাকে। অনুর বাবা মায়ের কাছে অনুর কথা জানতে চায়, কিন্তু তারা বলতে নারাজ। তারপর তার মায়ের কাছ থেকে জানতে পারলো অনু লেখাপড়ার জন্য বিদেশ গিয়েছে। তারপর থেকেই সে কয়েক মাস নিজেকে গৃহবন্দী করে ফেলল। দিন রাত অনুর কাপড় চোপড় আর ছবি নিয়ে পড়ে থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। কিন্তু আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে গেল। আবার অফিসে জয়েন করলো, কিন্তু রাত হলেই অনুর স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটাতো সে। দিন রাত অনুর কথা ভাবে আর বাচ্চার কথা ভাবে। নিশ্চয়ই তার সন্তান পৃথিবীতে এসেছে। সে কি ছেলেই নাকি মেয়ে? সে কি অনুকে আর সন্তানকে চোখে দেখতে পারবে না? ছেলের বিষণ্ণতা ও মন খারাপ দেখে শাফিনের মা প্রায় তাকে বিয়ে কথা বলে মেয়েদের ছবি দেখায়, কিন্তু সে বিয়ে করতে নারাজ। সে অনুকে ভালোবাসে, অনু ছাড়া তার মনে অন্য কারো জায়গা হবে না। অন্য কাউকে বিয়ে করলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, নয়তো তাকে ঠকানো হবে। কিন্তু শাফিন আর কাউকেই ঠকাতে চায় না। একবার ঠকানোর ফল সে হাড়ে হাড়ে পাচ্ছে। নিজের সন্তান থাকতো, আজ 4 বছরে সে তার মুখ দেখতে পারেনি, বাবা ডাক শুনতে পারেনি। তার থেকে বড় হতভাগা আর কে আছে? আর সবই তার কর্মের ফল, সে নিজে এসবের জন্য দায়ী। হয়তো অনু ঠিকই করেছে, সে অনুকে ডিজার্ভ করে না। অনু যে কতটা পবিত্র তার শাফিনের থেকে ভালো হয়তো কেউই জানে না। তারপরেও সেদিন অনু চরিত্র নিয়ে কথা বলেছেন। তার কোনো অধিকারই নেই অনুর সাথে থাকার। সেদিন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। মাথা ঠান্ডা হওয়ার পর সে বুঝতে পারে সে অনুকে কি বলে ফেলেছে, অনুর চরিত্রে দাগ দিয়েছে। তারপর সে পুলিশকে অনেকবার ছাড়ার জন্য অনুরোধ করেছে। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করেছে শাফিনকে ছাড়ানোর। শেষ পর্যন্ত না উপায় পেয়ে টাকা অফার করেছে, কিন্তু 2 দিন আগে পুলিশ তাকে ছাড়েনি। আর যখন ছাড়া পেল তখন অনেক দেরি হয়ে গেছে। হনু তার থেকে দূরে চলে গেছে। হনু যাওয়ার 1 বছর পর শাফিন তখন স্বাভাবিক ছিল। হঠাৎই অফিসে যাওয়ার সময় হীরার সাথে দেখা হয়ে গিয়েছিল। মেয়েটার আগের মতো নেই, হয়তো মেকআপ নেই মুখে, সাধারণ একটা সেলার কামিজ পরেছে, চোখের নিচে কালো। চেহারা আর আগের মতো লাবণ্যতা নেই, কেমন যেন মিলিয়ে গেছে। হীরাকে দেখে শাফিন সৌজন্যতার খাতিরে ডাক দিল। প্রথমে হীরা তাকে দেখে না দেখার ভান করলো, কিন্তু শাফিন সামনে যাওয়ার পর তাকে উপেক্ষা করতে না পেরে সৌজন্যতার খাতিরেই মুচকে হাসি দিল। শাফিনই প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? দেখতে তো পাচ্ছ কেমন আছে, পাপের ফল ভোগ করছি। পারে আমাকে মাফ করে দিও তোমাকে ঠকানোর জন্য। আমি চাইনি তোমাকে ঠকাতে, কিন্তু কিভাবে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল।
সে কবেই তোমাকে মাফ করে দিয়েছি। তুমি ধোকা না দিলে তো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করেছি। ছাড়ো এসব কথা। এখানে কেন আর এই অবস্থায়? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি আয়াজকে বিয়ে করি, সব কিছু ভালোই চলছিল। কয়েক মাস পর তাদের বাবা মা তার নাতি নাতনির মুখ দেখতে চাইলো। আমারও কোনো সমস্যা ছিল না। তাছাড়া চাকরি ছেড়ে দিয়েছিলাম, সংসারের সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও যখন বাচ্চা হলো না, তখন ডাক্তারকে দেখালাম। সেখান থেকে জানতে পারলাম আমি কোনোদিনও মা হতে পারবো না। কারণ এর আগেও আমি 2বার অপারেশন করিয়েছি। ভুল অপারেশনের কারণে দ্বিতীয়বার আমার জরায়ু কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। আজ আমার সাথে খারাপ ব্যবহার করতো, গায়ে হাত তুলতে আমাকে সহ্য করতে পারতো না, এমনকি তার বাবা মাও না। তারপর একদিন ডিভোর্স লেটার দেয়, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি, তাই ডিভোর্স দিতে অস্বীকার করি। সেদিন আমাকে প্রচুর মারে, তারপরেও কিছু বলিনি। তারপরের দিনই আয়াজ একটা মেয়েকে বিয়ে করে আনে। এখন সতীনের সংসার করি। একবার বাবা মায়ের কাছে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে তাদের কাছে রাখেনি, তাই আবার চলে এসেছি। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখাটাই কম কি, থাক না সে অন্য কাউকে নিয়ে ভালো আসি। ভালো থেকে পারলে মাফ করে দিও, আর অনুকেও বলো মাফ করে দিতে। সেদিন সাফিন শুধু দাঁড়িয়ে ইরার কথাগুলি শুনছিল, আর শেষ কথাটা তার মাথায় বারবার আসছিল। হীরা তো তবুও তার ভালোবাসাকে চোখের সামনেই দেখতে পায়, আর সাফিন তো তাও পারে না। কিন্তু সেই অপেক্ষায় আছে, অনুর অপেক্ষায়। ফিরে না আসুক, অন্তত মাফ করবে। সে যে অন্যায় করেছে তার মাফ হয় না। অনুকে হারিয়ে খুঁজছে সাফিন, খুব করে দেখতে চাচ্ছে তাকে। অনু একটা এনজিওতে কাজ করছে প্রায় 3 বছর যাবৎ। সেখানেই তার ট্রান্সফারের জন্য কাগজপত্র জমা দিয়ে আসতো। ভিনদেশে আর থাকতে চায় না সে। আর তাছাড়া দিন শেষে পাখি যেমন নিরে ফিরি, তেমন একটা সময় পর সবারই যার যার মাতৃভূমিতে ফিরতে হয়। তার এনজিওর বাংলাদেশে একটি শাখা রয়েছে, সেখানেই তার ট্রান্সফারের আবেদন করেছে এবং কর্তৃপক্ষ তার আবেদন মঞ্জুর করে নেয়। 15 দিন পর জয়নিং, আর 7 দিন পর এই দেশে ফিরবে। তাই তার কলিগরা তার জন্য ফেয়ারওয়েল পার্টি রাখলো। আর অনু সেখানে সাখত চাচা, মণিমা, সাদাতের চা চাচি ও নেহাকেও ইনভাইট করলো। সাদাতের চাচি মালিহা অনুকে নিজের মেয়ের মতো স্নেহ করেছে, একজন মায়ের মতো ভালোবেসেছে। প্রেগনেন্সির সময় খেয়াল রেখেছে, শাসন করেছে, আর অনু তাকে মায়ের মতো দেখে, আর তাকে মণিমা বলেই ডাকে। ফেয়ারওয়েল পার্টি অনুর বাড়ির গার্ডেনে করা হচ্ছে। সে একটা মিষ্টি কালারের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ আর হালকা রঙের একটা লিপস্টিক ও হাতে কাচের চুড়ি। আর অনন্য পরেছে বেবি পিঙ্ক কালারের একটা ফ্রক। তাকে একদম রাজকন্যার মতো লাগছে। টুকটুক করে মায়ের সাথে হেঁটে আসছে সে। অনন্যা দেখতে একদম মায়ের মতোই হয়েছে, কিন্তু গায়ের রঙটা পেয়েছে সাফিনের ধবধবে সাদা, আর চেহারায় প্রচণ্ড মায়া, আর সাথে দুষ্ট অনেক। সারা ঘর মাতিয়ে রাখে তার দুষ্টুমি আর পাকা পাকা কথায়। মায়ের খুব ভক্ত সে। সন্ধ্যায় মা বাসায় ফিরলে তাকে জাপটে ধরবে, এইটা ওটা জিজ্ঞেস করবে, আর মায়ের আঁচল ধরে ঘুরবে। বাইরের আবহাওয়ায় থাকার কারণে অনন্যাকে একদম ফরেনার মনে হয়। সে কিছুটা ইংলিশও বলতে পারে, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলে সে। এখনও অনন্যা তার মায়ের পিছু পিছু ঘুরছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর সে তার দিকে দৌড় দেয়। অনু, আস্তে দৌড়াও বাবা, পড়ে যাবে তো। কে শুনে কার কথা? সে দৌড়ে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। অনু তার মেয়েকে সংক্ষেপে অন বলে ডাকে। Hello Rain, how are you? I am fine, but I will miss you after your leave. By the way, you looking so pretty. Thank you. I will miss you too, Rain. এরই মধ্যে হঠাৎই রেইনের বাবা তাকে ডাক দিল। সে দৌড়ে তার বাবার কোলে উঠে গেল। তার বাবা হাসি মুখে তাকে কোলে নিল, আদর করতে থাকলো। এই সবের দিকে একভাবে তাকিয়ে থাকলো অনন্য। বিষয়টা লক্ষ্য করলো অনু। সে মেয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল, আর অনন্য অনুকে জড়িয়ে ধরল। অনন্যর বয়স 3.5 বছর। বেশ কিছু না বুঝলেও বাবা কি তা বোঝে। মাঝে মাঝে এই বাবার কথা বলে জিজ্ঞেস করে, কিন্তু অনু কিছু বলতে পারে না। তাদের সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর যাওয়ার সময় এক একজনকে এক একটা গিফট দিয়ে যায় অনু।
অনন্যের ফ্রেন্ডরাও তাকে বিভিন্ন গিফট দেয়। তারপর সবাই বিদায় নিয়ে চলে যায়। সবকিছু গোছগাছ করতে করতেই 1 সপ্তাহ চলে যায়। তারপর তারা সাফিনের চাচাচাচি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সাদাত আর সাদ এয়ারপোর্টে এসেছে অনুদের রিসিভ করতে। এয়ারপোর্টে থেকে বেরিয়ে অনু সাদাতকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার আগেই অনন্যর কোল থেকে নেমে দৌড়ে যায় সাদাতের কাছে। সে তার সাদাত মামাইকে ভালো করে চেনে। সাদাত মামাই তার সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন কথা হয় তার সাথে। অনন্যাকে অনু বকে দিলে সাদাত অনুকে বকে দেয়। তাই তো সে সবচেয়ে বেশি প্রিয়। এয়ারপোর্টে অপেক্ষা করছে সাদাত। কোত্থেকে যেন এক জোড়া ছোট ছোট হাত তার পা চাপটে ধরে। পেছন ফিরে দেখে তার ছোট্ট পুরি। কেমন আছে আমার লিটল প্রিন্সেসটা? তুমি তো অনেক বড় হয়ে গেছো। খুব ভালো। তুমি কেমন আছো মাম্মাই? আমি তো বিন্দাস আছি। তো বলো তো, আসার সময় মা তোমাকে বিরক্ত করেনি তো? একদম না, শুধু একবার বকুনি দিয়েছিল, মুখ গোমড়া করে। কি এত বড় সাহস আমার প্রিন্সেসকে বকুনি দেয়? আজ ওর একদিন কি আমার একদিন। বলেই সে মুচকি হেসে হননকে কোলে তুলে সামনে তাকায়। হনু এবং বাকি সবাইকে আসতে দেখে। সেদিকে আগায়। আগের থেকে কিছুটা মোটা ও সুন্দর হয়ে গেছে অনু। চেহারা আগের মতো আর দুষ্টুমি ছাপ নেই, আছে গম্ভীরতা। এই কয়েক বছরে যেন বড় হয়ে গেছে মেয়েটা। সে অনন্যকে হনুর কোলে দিয়ে মামাকে জড়িয়ে ধরে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি। আপনারা হয়তো বেশ ক্লান্ত, চলুন যা যাক, এখান থেকে লাভ নেই। কিরে অনু, তুই এত মোটা আর বিচ্ছিরি দেখতে কেন হয়েছিস? খাওয়ার মজা পেয়ে কি সারাদিন খেতি নাকি কাজকর্ম কিছু করতি? কি হাল করেছিস নিজের? দেখলে মোটা মানুষও লজ্জা পাবে। এবার অনু রাগ উঠে গেল। কি সমস্যা লোকটা? সব সময় খোঁচা দিয়ে কথা বলতে হবে? কি মোটা হয়েছে সে, মাত্র 60 কেজি। তার ওজন বয়সের তুলনায় ঠিকই আছে। লোকটার কোনোদিনই ভালো হলো না। তাই সে আর কথা না বলে মুচকি হাসল। হঠাৎ তার পেছন থেকে একটা 7-8 বছরের ছেলে বেরিয়ে এলো। হনু তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না। হে তো সাদ। সে তাকে হাতে ইশারা করলো সামনে আসার জন্য। সাদ তার পিমনির ইশারা পেয়ে দৌড়ে তার সামনে গেল। হনু তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার বাবাটা? খুব ভালো। তুমি কেমন আছো পিমনি? আমি তোমাকে খুব মিস করতাম। আমিও তোমাকে খুব মিস করছি সোনা। এতক্ষণ সবকিছু দেখছিল অনন্য। তার মাকে অন্যকেও জড়িয়ে ধরতে দেখে তেলের গুলি জ্বলে উঠল সে। সাদকে তার মায়ের থেকে দূরে সরিয়ে দিল। কে তুমি? আমার মাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি জানো না আমার মা শুধু আমাকেই ভালোবাসে? আমি তোমার পিমনিকে চুপ ছড়িয়ে ধরেছি। তুমি কি ছোট পিচ্ছি? আমি পিচ্ছি নই, ওকে? আমি মামস, বি গার্লস। পিমনি, এই মেয়েটাকে সে কখন থেকে আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। এতক্ষণ সবাই তাদের ঝগড়া শুনে মিটিমিটি হাসছিল। তারপর অনু বলল, সাদ বাবা, ও হচ্ছে তোমার বোন অনন্যা। আর অনন্যা সাদ তোমার বড় ভাই হয়। তার সাথে ভালোভাবে কথা বলো, ভাইকে হাই বলো। আমার এমন পচা ভাইয়া লাগবে না, আমার মাকে নিয়ে যায়। আমারও তোমার মতো পচা বোন লাগবে না। তারপর বহু কষ্টে তাদের দুজনের ঝগড়া থামিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা নিজ বাসায় উঠল। আগে থেকে সাদাত লোক দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছে। তারপর তারা কোনো রকম ফ্রেশ হয়ে যার যার রুমে বিশ্রামের জন্য চলে গেল। আর সাদা ডিনারের ব্যবস্থা করতে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। খুব লম্বা জার্নির পর ক্লান্তি আসাটাই স্বাভাবিক। শাফিন এই কয়েক বছরে অভ্যাসবশত প্রায় রাতেই অনুদের বাড়ির সামনে যায়। যদি অনুর সাথে একবার দেখা হয় সেই আশায়। আজ কেন জানি শাফিনের মন বাড়িতে টানছে। বারবার মনে হচ্ছে আজ অনুর সাথে দেখা মিলবে। তাই আর দেরি না করে অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল। সেখানে যাওয়ার পর শাফিনের খুশির সীমা রইল না। অনুদের বাড়ি আলো জ্বলছে, অনুর ঘরের বারান্দায় আলো জ্বলছে। তাহলে কি অনু ফিরে এসেছে? সারা রাত দু চোখের পাতা এক করলো না। এক ধ্যানে তাকিয়ে রইল অনুর বারান্দার দিকে, যদি একবার দেখা হয় সেই আশায়। কিন্তু সকাল 9টা পার হয়ে যাওয়ার পরেও অনুর দেখা মিলল না।
হঠাৎই কোত্থেকে একটা বল এসে সাফিনের পায়ের কাছে থাকলো। সে বলটা হাতে তুলতেই একটা 3 থেকে 3.5 বছরের বাচ্চা মেয়ে দৌড়ে সামনে এসে দাঁড়ালো। তুমি আমার বলটাকে হাতে কেন নিয়েছো? ডোন্ট ইউ নো দ্যাট অন্যের জিনিস না বলে নেওয়া ব্যাড ম্যানার? সাফিন নিচু হয়ে বাচ্চাটির গাল টেনে দিল। ও ডোন্ট টাচ মাই চিক, আই ডোন্ট লাইক ইট। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। সরি, আর হবে না। তা কি নাম তোমার? আমি তোমাকে আমার নাম কেন বলবো? মা বলেছেন ডোন্ট টক উইথ ডেঞ্জারাস। কেন যেন সাফিনের বাচ্চা মেয়েটিকে খুব আপন লাগছে। তার যদি একটা মেয়ে হতো, নিশ্চয়ই ওর সমান বড় হতো। হঠাৎই কেউ একজন বাচ্চাটিকে ডাক দিল। বাচ্চাটি সাফিনের হাত থেকে বল নিয়ে তাকে বাই বাই দিয়ে চলে গেল। আর সাফিন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ বাচ্চা মেয়েকে অনুর বাবা, নানু, ভাই বলে ডাক দিয়েছে। সাফিনের যা বোঝার তা বুঝে গেছে। এতক্ষণ সাথে কথা বলছিল, অথচ তাকে চিনতেই পারল না। সাফিন ভাবলো আপাতত তার বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। বাড়ি গিয়ে তার খুশির সীমা রইল না। সে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছে, না মা, অনুরা ফিরে এসেছে, যেন আমার একটা মেয়েও আছে। একদম বাচ্চা পুতুল, কি সুন্দর করে কথা বলে আমাকে। বলে কি জানো মা? মা নিষেধ করেছেন স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে। চেহারা একেবারে অনুর মতো, টুকটুকে করে হাঁটে, কথা বলে। মাও আমার মেয়ে, আমার আর অনুর মেয়ে। বলতে বলতে সাফিনের চোখ দিয়ে খুশিতে পানি এসে পড়ল। আর তার মা প্রত্যুত্তরে কিছু বলল না। বাড়ি এসে প্রথমে সে অফিস থেকে ছুটি নিয়ে নিল। হনুর সাথে কথা বলতে হবে তার। হ্যাঁ, একবার হলেও মাফ চাইতে হবে। তার জন্য সুযোগ আর সময় দুটি প্রয়োজন। বিকেলে অনন্যার বায়নায় হনু তাকে সামনের পার্কে নিয়ে গেল। সাথে সাদও আছে। সকাল থেকেই পিমুনির পিছনে পড়ে আছে সে। আর তাকে দেখে অনন্য রেগে আগুন। এই ছেলে কেন তার মায়ের সাথে থাকবে? এ নিয়ে কয়েক দফা ঝগড়া হলো তাদের দুজনের মধ্যে, কিন্তু এক পর্যায়ে বিষয়টি খারাপের দিকে যায়। তুমি সবসময় আমার মায়ের কাছে থাকো কেন? তোমার কি মা নেই? গো টু ইয়োর মাদার। হোয়াই আর ইউ টেকিং মাই মাদার ফ্রম মি? মায়ের কথা শুনে সাদ চুপ হয়ে গেল। তারপর দৌড়ে হনু দিকে চলে গেল। হনু তাকে থামাতে পারলো না। হনু সাদের মন খারাপের কারণ বুঝতে পারল। জন্মের পর থেকে সেটা মাকে কাছে পায়নি, মায়ের আদর পায়নি। তাই তো একটু মমতার জন্য পিমুনির কাছে আসা, সারাদিন তার পিছনে পিছনে ঘোরা। হনু বেশ বুঝতে পারে। তাই ভাবে আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করাতে হবে। তাই আগে এসে অনন্যের কাছে গেল। অনন্য, এগুলো কেমন ধরনের ব্যবহার? সাদ তোমার বড় ভাই হয়, আর আমি সাদের পিমনি হই। তোমার যেমন বাবাই নেই, তাদেরও তেমন মা নেই। তুমিও তো তোমার মামাইয়ের সাথে থাকো, তখন কি সাদ তোমাকে কিছু বলে? অনন্য মন খারাপ করে অপরাধীর মতো মাথা নাড়ল। তারপরে বলল, সাত ভাই আর মা কোথায় গেছে মা? উনি তো আকাশের তারা হয়ে গেছে। তাহলে তাকে সেখান থেকে আসতে বলো, তাহলেই তো আর তোমার কাছে বারবার আসবে না। সেখান থেকে তো কেউ ফিরে আসতে পারে না বাবা, যে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না। তাহলে কি আমার বাবা আকাশের তারা হয়ে গেছে মা? হি ডোন্ট ইভেন কাম টু আস। অনন্যার বাবার কথা শুনেই অনু আর কিছু বলতে পারল না। কথা ঘোরানোর জন্য বলল, যাও, সাদ ভাইয়া মন খারাপ করেছে, তাকে গিয়ে সরি বলে আসো। তুমি কি চাও তোমার জন্য কেউ মন খারাপ করুক? তারপর অনন্য সাদকে সরি বলে আর সেও সরি মেনে নিয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছে। সাদ এখন অনন্যকে পরি বলে ডাকে। দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে। দুজনেই সারাদিন খেলা করে। এখন বায়না ধরেছে তাদের নিয়ে ঘুরতে যেতে, তাই বাধ্য হয়ে বাইরে আসা। অনু বাচ্চা দুটোকে নিয়ে বাড়ির সামনের পার্কে গিয়ে বসল। তারা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করলো, কিন্তু সাদ তার পরীকে কারোর সাথেই খেলতে দিচ্ছে না। সে শুধু তার সাথেই খেলবে বলেই এক প্রকার জোর করে তার সাথে খেলতে লাগলো। আর এসব দেখে উনি একা একা এই জোরে হাসতে লাগলো। আর 4 বছর পর তোমার মুখের হাসিটা দেখতে পেলাম, খুব মিস করতাম তোমার হাসি হাসি মুখ। এই হাসিটা দেখার অপেক্ষায় তো ছিলাম আজ সারা দিন, 4টা বছর। আমার অপেক্ষাটা তাহলে সার্থক হলো। সকালে সাফিন ছুটির জন্য ইমেল দিয়ে তারপর কোনো রকম হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়লো হনুদের বাসার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর করলো না। তারপর সেই সকাল থেকে
অপেক্ষা করতে লাগলো হনুর বাইরে আসার জন্য, কিন্তু সে বের হয় না। দুপুরে একবার বারান্দায় এসেছিল গোসল করে কাপড় শুকাতে। শাফিন তখন আড়ালে চলে গিয়েছিল, নয়তো অনু আর ঘর থেকে বের হবে না, সিন ক্রিয়েট করবে। আগে থেকেই যথেষ্ট সুন্দরী হয়ে গেছে অনু, স্বাস্থ্য কিছুটা বেড়েছে, আর গোসল করে আসার কারণে মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে। আজ কতদিন পর সে অনুকে দেখলো, হারালে দাঁড়িয়ে তার চোখে তৃষ্ণা মেটাচ্ছে শাফিন। কিন্তু অনু বেশিক্ষণ থাকলো না, তারপর একেবারে বিকেলে বেরিয়েছে সে বাচ্চাদের নিয়ে। তখন সে তাদের পেছনে যায় কথা বলতে, কিন্তু পরবর্তীতে ভাবে রাস্তায় কথা বলাটা ঠিক হবে না, তাই তাদের পিছু নেয়। তাদের একটা পার্কে ঢুকতে দেখে সে অনুর পেছনে পেছনে যায়। আগে দূর থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, সে অনুকে হাসতে দেখে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সামনে চলে আসলো আর কথাটা বলে ফেলল। আচমকা কারো কণ্ঠ শুনে অনুর মুখের হাসি মিলিয়ে গেল। পেছন ফিরে দেখলেও শাফিন দাঁড়িয়ে আছে, আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, চুলগুলো আগোছালো, চোখগুলো লাল হয়ে আছে, যেন কত রাত ধরে ঘুমায়নি। মুখটা শুকিয়ে আছে, কিন্তু চোখের গভীরতা সে আগের মতোই, মনে চায় আর বারবার ডুব দিতে। এই ছলনাময়ী চোখের কারণে সে বারবার ধোঁকা খেয়েছে। হার না, হঠাৎ শাফিনকে চোখের সামনে দেখে কেমন যেন শুরু হলো মনের মধ্যে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রেখে মুখের মুচকি হাসি বজায় রেখে শাফিনকে বলল, হাসিটা সরে যাবার কারণটাও তো আপনি ছিলেন, তা নয় কি? কথাটা শুনে শাফিন চোখ নামিয়ে নিল। তারপর অনু বলল, ওইসব কথা বাদ দিন, অতীতকে টেনে হিচড়ে সামনে এনে মুড অফ করার কোনো মানেই হয় না। তা কেমন আছেন, আর আপনার স্ত্রী বাচ্চারা কেমন আছে? স্ত্রী আর বাচ্চার কথা শুনে শাফিন মুচকি এসে বলল, আমি কেমন আছি তা তো আমার চেহারা দেখে তুমি ভালো বলতে পারবে, কারণ আমাকে তো আমার চেয়ে বেশি তুমি চেনো। আর স্ত্রী আর বাচ্চার কথা বলছো তো, সেটাও তুমি ভালো জানো। তুমি কেমন আছো, আমাদের মেয়ে কেমন আছে? শাফিনের কথার মানে অনু বুঝলো না, তাই সে আবার জিজ্ঞেস করলো, আপনি কেমন আছে তা আপনি ভালো বলতে পারবেন, আমি না। কারণ মানুষ ভালোবাসা মানুষের চেহারা দেখেই বলতে পারে সে কেমন আছে, তার মনে কি চলছে। আর আপনি আমার ভালোবাসার মানুষ নন। আপনার জন্য আমার মনে কোনো ধরনের অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নেই। আপনাকে তো আমি চিনি না। আর আপনার স্ত্রী কেমন আছে, আপনার মেয়ে কেমন আছে, তা আমি কিভাবে বলবো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে আপনার জন্য কোনো অনুভূতি বেঁচে নেই, ভালোবাসা বা ঘৃণা কোনোটাই না। কথাটা শুনে শাফিনের বুকটা মোচড় দিয়ে উঠল। তারপরেও মুখে হাসি বজায় রেখে বলল, আমার স্ত্রী তো তুমি, আর তুমি কেমন আছো তা তো তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আর আমার মেয়েও খুব ভালো এবং হাসি খুশি আছে, তা তো দেখতেই পাচ্ছি। তাহলে কি শাফিন বিয়ে করেনি কেন? সে কি কারোর অপেক্ষায় ছিল নাকি? তাদের ডিভোর্স হয়নি বলে বিয়ে করতে পারছে না? অনু মনে মনে বলল, কিন্তু মুখে বলল, তার মানে আপনি বিয়ে করেননি কেন? ডিভোর্স হয়নি এই কারণে? সমস্যা নেই, আপনি পেপার পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দিব। যেখানে মনের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাহলে শুধু শুধু কাগজে কলমে সম্পর্কটা লিখে লাভ কি? আর আপনি বিয়ে করে নিলেও আমি ঝামেলা করতাম না, দেশে ফিরেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম। প্রত্যুত্তরে শাফিন কিছুই বলল না। সেসব কথাই আশা করেছিল সে। এখন আর আগের মতো সব সময় সব কথায় রাগ ওঠে না, ধরতে গেলে কোনো কথায় রাগই ওঠে না। রাগ মানুষকেই ধ্বংস করে দেয়, তা সে নিজে ধ্বংস হওয়ার পরেই বুঝেছে। তো ততক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। আগেই যদি সে অনুর কথা মতো রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তো এতগুলো বছর তার স্ত্রী সন্তানের থেকে দূরে থাকতে হতো না। আগেই সব শান্তশিষ্টভাবেই মিটমাট করে নিতে পারত। অন্য এসব কথা বাদ দাও, যার জন্য এসেছি তোমার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? প্লিজ, বেশি সময় নেব না, শুধু কিছু কথা বলবো। কথাগুলো শুনে তুমি যে ডিসিশন নেবে আমি রাজি থাকবো, কোনো ধরনের বিরোধিতা করব না। শাফিনের শান্ত স্বরে কথাগুলো শুনে অনু খুবই অবাক হলো, কারণ অনু যে কথাগুলো বলেছে অন্য সময় হলে শাফি এতক্ষণে রেগে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ফেলত, আর সেই সুযোগে অনু বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখন সে কিছুই করছে না বলে আর না করতে পারল না। সে নীরব রইল। নীরবতায় সম্মতির লক্ষণ ভেবে শাফিন ঝটপট অনুর হাত ধরে নিল। শাফিনের হাত ধরা দেখে সে জড়াজড়ি শুরু করলো ছোটার জন্য, কিন্তু শাফিন রিকোয়েস্ট করলো, খুব বেশি সময়ের জন্য ধরবো না, শুধু কিছু সময় ধরে থাকতে দাও। অনেক দিনের তৃষ্ণার্ত আমি,
কিছু কথা বলবো, তারপর হাত ছেড়ে দিব। তুমি চাইলে আবার ধরবো, না চাইলে জোর করবো না। অনু আর কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। শাফিন বলা শুরু করলো। অনু, আমি জানি আমি অন্যায় করেছি। অন্যায় বললে ভুল হবে, অনেক বড় পাপ করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি করছি। একটা সময় ধোঁয়াশার পিছনে ছুটে এসেছি, কিন্তু জানতাম না ধোঁয়াশা শেষ হলেই বাস্তবতা আমাকে এভাবে পিষে মারবে। আমি তোমাকে অনেক অপমান করেছি, গায়ে হাত তুলেছি, এমনকি ঘর থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো একটাও আমি মন থেকে করিনি। রাগের মাথায় এসব করেছি। তোমার সাথে এমন করে আমিও ভালো ছিলাম না, অনেক ডিপ্রেস ছিলাম। একটা রাত ঠিকঠাক ঘুমাতে পারতাম না আমি। তারপর বাধ্য হয়ে তোমার বাড়ির সামনে সারা রাত অপেক্ষা করতাম, সকাল পর্যন্ত, যদি তোমার এক ঝলক দেখা যায়। আর যেদিন আমি জানতে পারি আমি বাবা হব, আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ ছিল না। বিশ্বাস করো, সে অনুভূতিটা যদি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু সেই অনুভূতিটাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি। সেদিন রাস্তায় সাদাতের সাথে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই এসব কথা বলে ফেলেছি। কিন্তু আমি তো জানি তুমি কতটা পবিত্র। সব কিছুর জন্যই আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি অনু। তুমি বললে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তোমাকে আর আমার সন্তানকে খুব প্রয়োজন আমার। তুমি ভেবেচিন্তে উত্তর দিও, আমি অপেক্ষা করব। দরকার পড়লে সারা জীবন তোমার কাছ থেকে একটা অনুমতি চাইবো, দেবে? এতক্ষণ অনু শাফিনের কথাগুলো মন দিয়ে শুনছিল। হঠাৎ শাফিন অনুমতি চাওয়ায় তার দিকে ফিরল। কি অনুমতি? এমন কোনো কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করতে চাই, প্লিজ। আমি তো ওর বাবা, আমারও তো অধিকার আছে। শাফিনের ছলছল চোখের চাহনি দেখেই অনু আর না করতে পারল না। অনুমতি পেয়ে শাফিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে সারা বিকেল অনন্যার সাথে খেলল। তারপর সন্ধ্যার দিকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরই মধ্যে অনন্য আর সাদের শাফিনের সাথে ভাব হয়ে গেছে। যাওয়ার সময় অনন্য শাফিনের কোল থেকে নামতেই যাচ্ছিল না, আর শাফিনেরও মন মানছিল না তাকে ছেড়ে যেতে। কিন্তু অনু ধমক শুনে অনন্য বাধ্য হয়ে কোল থেকে নেমে গেল। তারপর কেঁদে কেটে বাড়িতে গেল। শাফিন নিজের বাড়ির উদ্দেশ্যে। সে একটা শান্তির ঘুম দিবে। অনুকে সে চোখের দেখা হলেও দেখেছে। তৃষ্ণার্ত মন কিছুটা হলেও শান্ত হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই অনুর আর কোনো কাজেই মন বসাতে পারছে না। অন্যমনস্ক হয়ে চলাফেরা করছে। এক কাজ দুইবার করে করছে, এমনকি ডিনারের সময়ও অন্যমনস্ক হওয়ার কারণে কোনো সবজি, মাংস, মাছ বাদ দিয়ে শুধু ডাল দিয়ে খেয়েছে বললে ভুল হবে, শুধু প্লেটের দিকে তাকিয়ে নাড়াচাড়া করেছে। অনুর বাবা মাও কিছুই জিজ্ঞেস করেনি, হয়তো সময় হলেই সে নিজেই বলবে। কিন্তু সে কিছু একটা নিয়ে চিন্তিত, তা বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু মেয়েকে আর খাটায়নি তারা। শাফিনের কথাগুলো বারবার মনে হচ্ছে তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত নাকি উচিত না। মন দোটানায় ভুগছে। 4 বছর দূরে থেকেও একদিনের জন্য মনের আড়াল করেনি সে। শাফিনকে অনু আগেও ভালোবাসত, এখনও ভালোবাসে, আর ভবিষ্যতেও ভালোবাসবে। শাফিনই তার প্রথম ও শেষ ভালোবাসা। কিন্তু তার করা অপমানের কথাগুলো এখনো অনুর কানে স্পষ্ট বাজে। চাইলেও সে কোনোদিন তা ভুলতে পারবে না, এখনো ভুলতে পারেনি। আর যতবারই শাফিনের কথা মনে পড়ে, সাথে সাথেই শাফিন আর ইরার নগ্ন শরীর চোখের সামনে ভেসে ওঠে। তখন আর নিজেকে ঠিক রাখতে পারল না সে। রাতে অনন্যকে ঘুম পাড়িয়ে নিজে আর ঘুমাতে পারেনি। সারা রাত নির্ঘুম কাটানোর পর সে সিদ্ধান্ত নিল তার বাবা মা আর সাদাত ভাইয়ের সাথে কথা বলে জানবে তার কি করা উচিত। তারা হয়তো ভালো পরামর্শ দিতে পারবেন। ভাবতে ভাবতে ফজরের আজান শোনা যায়। তারপর অনু শোয়া থেকে উঠে হুজু করে নামাজ পড়ে নেয়। তার মাথাটা বড্ড যন্ত্রণা করছে, একটা ঘুমের প্রয়োজন। ঘুম আসছে না দেখে একটা হালকা পাওয়ারের স্লিপিং পিল খেয়ে নেয়। আর 10 মিনিট পরেই ঘুমের দেশে চলে যায় অনু। রাতে দেরি করে ঘুমানোর সুবাদে সকালে উঠতে বেশ দেরি হলো। অনন্যা সকাল থেকে কয়েকবার ডেকে গেছে মাকে, কিন্তু অনু ঘুম থেকে উঠে নেই। ঘুমের ওষুধটা কাজে দিয়েছে। অনুর ঘুম ভাঙলো বেলা 11টায়। তারপর ফ্রেশ হয়ে গোসল করে একেবারে নিচে গেল অনন্যের খোঁজে। সে খেয়েছে কিনা জানার জন্য। সারা ঘর খুঁজে অনু অনন্যকে পেল না। তারপর তার মাকে রান্নাঘরে পাওয়া গেল। সে তাকে অনন্যের কথা জিজ্ঞেস করল। মা, অনন্য কই? বাসায় দেখতে পাচ্ছি না যে। অনন্য তো সাদাত আর সাদের সাথে বাইরে গেছে আইসক্রিম খাবে বলে বায়না ধরেছিল মেয়েটা। আহা,
তুমি ওকে যেতে দিলে কেন? তুমি জানো না আইসক্রিম খেলে ওর গলায় সমস্যা হয়? আর সকালের নাস্তা খেয়েছে মেয়েটা। হ্যাঁ, তুই ঘুম থেকে উঠেছিলি না বলে আমি খাইয়ে দিয়েছি। আর এখন তো তুইও উঠে গিয়েছিস। আয়, টেবিলে বস, খাবার খেয়ে নে। না মা, এখন খেতে ইচ্ছে করছে না, একেবারে দুপুরে খাবো। আর তোমাদের সবার সাথে আমার জরুরি কথা ছিল। সাদাত ভাই কখন আসবে? কি এমন জরুরি কথা বলবি রে অনু? কাল থেকে তোকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু কি হয়েছে? কি জরুরি কথা তা তো কিছুক্ষণ পরে জানতে পারবে। আগে সাদাত ভাই আর বাবা আসুক, পরে না হয় বলবো। আমি উপরে যাচ্ছি, আরো কিছুক্ষণ ঘুমাবো। ঘুম পুরোপুরি হয়নি আমার। ঝড়ে নামা শেষে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে অনু সবার উদ্দেশ্যে বলল, আসলে বাবা মা সাদাত ভাই, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল শাফিনকে নিয়ে। শাফিনের নাম শুনি সবাই কৌতূহলী দৃষ্টিতে হনুর দিকে তাকালো। আসলে কালকে পার্কে শামিন ওর সাথে আমার দেখা হয়। তারপর অনু তাদের সব বিস্তারিত ঘুরে বলল। সবকিছু শোনার পর অনুর বাবা জিজ্ঞেস করে, এখন তুই কি চাস? আবার ওই ছেলেটার সাথে সংসার করতে? না বাবা, আসলে তা না। আমি আসলে দোটানায় ভুগছি, আমার মাথা কাজ করছে না। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম। এখন তোমরা যা ভালো বুঝবে তাই মেনে নিব আমি। হ্যাঁ, তখনই সাদাত মুখ খোলে। দেখ অনু, যেহেতু তোদের মধ্যে ডিভোর্স হয়নি, তাই এখনও তোরা স্বামী স্ত্রী। তুই যদি সাফিনকে মাফ করে দিয়ে আবার তার কাছে ফিরে যেতে চাস, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুই ভাব, আরও সময় নে। তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তোর যে কোনো ডিসিশনে আমরা সাপোর্ট পাবি। আর সাফিন হয়তো সত্যিই অনুতপ্ত। ওর সাথে আর প্রায় দেখা হতো, আর প্রত্যেকবারই তোর কথা জিজ্ঞেস করতো। আর ওই দিনের ব্যবহারের জন্য হাজারবার সরি বলছে। আমার মনে হয় সে অনুতপ্ত। বাকিটা তোর ওপর। সাদাতের কথাগুলো ওর সাথে হনুর বাবাও সায় দিল। তার মেয়ে যথেষ্ট অ্যাডাল্ট এবং বুদ্ধিমতী মেয়ে, যে ডিসিশন নেবে সেটাই তিনি গ্রহণ করবেন বলে জানান। বিকেলে বাড়ির কলিং বেল বেজে ওঠে। হনু নিচে ড্রয়িং রুমে ছিল, তাই দরজা খুলে দেখে বাইরে শাফিন দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে হাসি হাসি ভাব। হনু তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সে বলল, আমি আসলে অনন্যার সাথে কিছু সময় কাটাতে চাই। প্লিজ মানা করো না। তুমি যে কোনো ডিসিশন নাও, আমি রাজি আছি। কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারবে না। হনু আর কিছুই বলল না, দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আর শাফিন প্রায় দৌড়ে গিয়ে অনন্যকে কোলে তুলে নিল। অনন্য শাফিনকে পেয়ে বেশ খুশি। অনুও চায় না অনন্য তার বাবার আদর ছাড়া বড় হোক, তাই সে সিদ্ধান্ত নেয় অনন্যকে সত্যি কথা বলার। এক সময় না এক সময় ঠিকই জানতে পারবে তার বাবাকে। তাহলে শুধু শুধু লুকোচুরি করে কি লাভ? অনন্য মা, তুমি সব সময় বাবাকে খুঁজতে না? মায়ের কথায় অনন্য মন খারাপ করে মাথা নাড়ায়। তারপর অনু শাফিনকে উদ্দেশ্য করে বলে, ইনি তোমার বাবা। হনুর কথাগুলো শুনে শাফিন অবাক হয়ে তার দিকে তাকায়। তাহলে কি অনু তাকে মেনে নিয়েছে? আর অন্যদিকে অনন্য শাফিনকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা হও? অনন্যর কথা শুনে শাফিনের চোখে পানি এসে পড়ে। সে মাথা নাড়ে। তাহলে এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে? ডু ইউ নো হাউ মাচ মাই ফাইন্ড ইউ? আমার সব ফ্রেন্ডের বাবা আছে, শুধু আমার বাবাই ছিল না। বাট নাও আই অলসো হ্যাভ এ ফাদার। ইয়ে ইয়ে, কি মজা! আমার বাবা আছে, আমার বাবা আছে। হনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে আর বাবার হাসি মুখ দেখছিল। সাথে অনুর মাও যখনই সে শাফিনকে কিছু বলতে যাবে, হনু তাকে থামিয়ে দেয়, নিষেধ করে কিছু বলার জন্য। অনন্যর সাথে সাফিনকে কেন, কি মিশতে দিলি তুই? ও তোর সাথে কি কি করেছে সব ভুলে গেলি? এমনকি বাচ্চাটা কেউ অস্বীকার করেছে, আর এখন বাচ্চার জন্য ভালোবাসা উতলে উঠছে। না মা, কিছু ভুলিনি, সবই মনে আছে। কিন্তু তার বাচ্চার কাছ থেকে আমি তাকে আলাদা করতে পারি না। অনন্যর ওপর আমার যতটুকু অধিকার আছে শাফিনের অধিকার আছে। সে অনন্যর বাবা, আমি বা তুমি চাইলেই এটা মিথ্যে হবে না।
আর আমিও চাইছি না অনন্যকে ওর বাবার আদর থেকে বঞ্চিত হোক। আমার মেয়েটা কেন বাবা থাকতে বাবার আদর ছাড়া বড় হবে? মিসেস রাবিয়া আর কথা বাড়ালো না। মেয়ের কথায় যুক্তি আছে, তাই সে স্থান ত্যাগ করলো। সারা বিকেল তারা ভালোই খেলাধুলা করেছে। অনন্যার সাথে সাথে সাফিনও যেন বাচ্চা হয়ে গেছে। দুজন খেলছে আর প্রাণ খুলে হাসছে। অনু একবার তাদের নাস্তা দিয়ে গেছে, সেগুলো গল্প বলে বলে অনন্যকে কোলে বসিয়ে খাওয়াচ্ছে, আবার অনন্য মাঝে মাঝে তাকে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যায় সাফিন চলে যাওয়ার কথা থাকলেও অনন্যের কারণে যেতে পারেনি সে। জেদ ধরে বসেছে বাবার সাথে আরও খেলবে। ভাগ্যত সাফিনের বেরোতে বেরোতে রাত হয়ে গেল। অনু তাকে সৌজন্যতার খাতিরে একবার খেতে বলল, কিন্তু সে খেলো না। এই বাড়িতে যতক্ষণ ছিল সে যেন অদৃশ্য মানব। কেউ যেন তাকে দেখেও না দেখার ভান করেছিল, যেন তার এখানে হওয়াতেই কারো কিছু আসে যায় না। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারো কথার সম্মুখীন হতে হয়নি তার, নইলে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতো। কিন্তু অনু তাকে এত তাড়াতাড়ি অনন্যার সাথে থাকার অনুমতি দিবে তা সে ভাবতেও পারেনি। সে তার মেয়ের সাথে দেখা করতে পেরেছে, এই অনেক। সাফিন চলে আসার সময় অনুর কাছেই তার ডিসিশনের কথা জিজ্ঞেস করেছিল। সে ভেবেছিল হয়তো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে অনু আরও কিছুদিন সময় চাইল। আর সাফিনও অনন্যার সাথে প্রতিদিন অফিস ছুটির পর খেলার অনুমতি চাইল, আর অনু নির্দ্বিধায় অনুমতি দিয়ে দিল। পরের দিন যথারীতি অফিস ছুটির পর সাফিন ওদের বাড়িতে এলো। অনন্যের সাথে খেলা করলো, গল্প করলো, তাকে খাইয়ে দিল। তারপর যাওয়ার সময় অনু তাকে এই ডাক দেয়। সাফিন, কথা ছিল আপনার সাথে। আপনি সেদিন বলেছিলেন আমার সিদ্ধান্ত পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আপনি মেনে নেবেন। হ্যাঁ, তোমার সিদ্ধান্ত পজিটিভ হলে তো কোনো কথাই তো নেই। আমি একজন দায়িত্বশীল স্বামী আর পিতা হয়ে দেখাবো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাদের সুখে রাখার। আর যদি নেগেটিভ হয় তাহলে আমি মেনে নেব, হয়তো তুমি আমার ভাগ্যে নেই। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমারও শর্ত আছে, আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। অনু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করে, সাফিন, আমি দুদিন অনেক ভেবেছি, আমার পরিবারের কাছ থেকে পরামর্শ চেয়েছি। তারা আমার মনোভাবকে, আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমি এ কদিন অনেক দোটানায় ভুগছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কি করতে হবে। সাফিন, আমি চাই না আমার মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত হোক। বাবা থাকতেও এতিমের মতো বড় হোক। একজন সন্তানের জন্য বাবা এবং মা উভয়ই প্রয়োজন। তাই আমি চাই তুমি অনন্য বেস্ট বাবা হয়ে দেখাও, কিন্তু তোমার সাথে থাকা সম্ভব না। সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম তোমাকে আমি ভালোবাসি, ঠিকই, কিন্তু তোমার সাথে সংসার করার মতো মন মানসিকতা আমার হারিয়ে গেছে। যতবারই মনে হয়েছে তোমার সাথে থাকা উচিত, ততবারই সেদিনের ঘটনা মনে পড়ে যায়। আমি তো সহ্য করতে পারি না, আর আমি তোমাকে বিশ্বাস করতে খুব ভয় পাই। আমি আর ঠকতে চাই না। একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা টিকে বিশ্বাসের উপর। আমি তোমাকে কখনো বিশ্বাস করতে পারবো না। দূরে থেকেও একে অপরকে ভালোবাসা যায় সাফিন। আমি দূরে থেকে তোমাকে ভালোবাসতে চাই। তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাকে মাফ করে দিও, আর পারলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। ডিভোর্স দেয়া না দেয়া সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি কখনোই তোমাদের মাঝে যাব না। তুমি চাইলে আমরা বন্ধুর মতো থাকতে পারি, আমার কোনো আপত্তি নেই। আর রইল অনন্যর ব্যাপার, তো তুমি ওর বাবা, ওর ওপর আমার যতটুকু অধিকার আছে তোমারও আছে। তুমি চাইলে যে কোনো সময় এখানে আসতে পারো, ওকে সাথে করে নিয়ে যেতে পারো, কিন্তু রাতে বাইরে থাকা হবে না। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, অনন্যকে কখনো বাবার কমতি অনুভব করতে দিও না। এই কয়দিনে সে তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। এতক্ষণ সাফিন চুপ করে অনুর কথাগুলো শুনছিল। মনে হচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে। অনু তার সাথে থাকতে চায় না। কথাটা শোনার পর থেকে চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে। সে চেষ্টা করছে সেটা থামানোর, কিন্তু চোখটা যেন তার কথা মানছেই না। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো অনু তার কাছে ফিরবে। আর সেটাও শেষ হয়ে গেল। কিন্তু অনন্যকে পেয়েছে, অনুকে বন্ধুরূপে পেয়েছে, তাই খারাপ কি? জীবনে হয়তো অনুর আর কাউকেই বিয়ে করা হবে না। সে তার মেয়ের মুখ দেখেই কাটিয়ে দিবে সারা জীবন। আর অনু তো আছেই। সেদিন সাফিন প্রত্যুত্তরে অনুকে আর কিছুই বলতে পারেনি। তার গলায় কথা কান্নার কারণে আটকে গিয়েছিল। অনুরও মনে হচ্ছিল তার কলিজাটা কেউ কেটে ফেলেছে, কিন্তু তার কিছু করার ছিল না। সেও নিরুপায়।
সেদিনের পর সাফিন আর অনুকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেনি। অনুর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, কিন্তু বিয়ে আর করা হয়নি। প্রতিদিন সন্ধ্যায় অনন্যার সাথে সময় কাটানো, অনুর আর সাদাতের সাথে আড্ডা দেওয়া, হাত ছুটির দিন 3 জন ঘুরতে যাওয়া তাদের রুটিন হয়ে গেল। বেশ ভালোই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরো 5 বছর কেটে যায়। এরই মধ্যে সাফিনে সাদাতের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেল। বেশ ছিল তারা, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আবার সব শেষ করে দিল। সাফিনের মা আর অনুর জোড়াজুড়িতে সাফিন বিয়ে করতে রাজি হলো। খুবই সাধারণ একটা মেয়েকে অনু নিজেই পছন্দ করছে, তাই সাফিনও আর আপত্তি করেনি। সাফিনের বিয়ের সব আয়োজন করা শেষ, পরশু বিয়ে। তাই বিয়ের আগের দিন সাফিন অনুর কাছে আবদার করে বসে শেষ একটা দিন সে অনুর সাথে কাটাতে চায়। অনু আর কথা বাড়ায়নি, হয়তো এটাই তার সাফিনের সাথে শেষ ঘোরা হবে। তারপর হয়তো তার স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাদের কথা মনেও পড়বে না। তাই সেও সুযোগটাকে মিস করলো না। সেদিন অনু সাফিনের দেওয়া লাল পেরে সাদা শাড়ি পরেছে, হাতে লাল চুড়ি, চুল খোপা করা, তাতে কয়েকটা জবা ফুল। খোঁজ থেকে যেন সাফিন এগুলো নিয়ে এসেছে। হালকা সাজ, আর সাফিন পরেছিল সাদা পাঞ্জাবি পায়জামা, আর অনন্যের জন্য লাল ফ্রক, ঠিক সাফিনের স্বপ্নের মতো। 3 জন বেশ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করেছে। সারা রাস্তায় একেবার জন্য সাফিন অনুর হাত ছাড়েনি, এমনভাবে ধরেছে যেন ছাড়লেই দূরে চলে যাবে। অনুও বিরোধিতা করেনি। এরই মধ্যে সাফিন আরেকটা আবদার করে অনুর কাছে। হয়তো আর এভাবে বলা হবে না, একটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে? একবার জড়িয়ে ধরতে দেবে অনু, শেষবারের মতো? সাফিনের কথাগুলো যেন খুব অদ্ভুত লাগছিল অনুর কাছে। আর এই কথাটা বলার সময় সাফিনের গলা ধরে আসছিল। তারও খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। নিজের চোখে ভালোবাসার মানুষটির বিয়ে দেখা খুব কষ্টের। তারপরেও সে তার কষ্ট কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে সাফিনের বিয়ে সব কাজ করে যাচ্ছে। অনু নিজে গিয়ে সাফিনকে জড়িয়ে ধরল। হঠাৎ পেছনে তাকিয়ে দেখলো অনন্য রাস্তার মাঝে দৌড় দিয়েছে তার বেলুন আনার জন্য। সামনে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। সে অনুকে কোনো রকম ধাক্কা দিয়ে অনন্যার কাছে যায়। তখন অনেক দেরি হয়ে যায়। অনন্যাকে বাঁচাতে পারলেও সাফিন নিজে গাড়ির নিচে পড়ে যায়, আর অনু চিৎকার দিয়ে ওঠে, সাফিন! অনুর পুরো শাড়িতে রক্তের ছিটা পড়ে যায়। সে দৌড়ে সাফিনের কাছে যায়, গিয়ে দেখে সাদা পাঞ্জাবি রক্তে ভরে গেছে। অনুকে ইশারায় সামনে যেতে বলে সাফিন। অনু তাড়াতাড়ি করে তার মাথাটা কোলে নিয়ে বসে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না আমি। কাল না তোমার বিয়ে, এখন এসবের মানে কি? ওঠো ওঠো, যেতে হবে। আরে আশ্চর্য, তাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কোনো এমন অস্থিরতা দেখে কষ্টের মধ্যেও সাফিন মুচকে হাসে। তারপর অনুর হাত ধরে বলে, আমার কাছে সময় নেই অনু, হসপিটাল নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। দেখেছো, আল্লাহ কখনই চাইনি আমরা যেন আলাদা হই। তাই তো তোমার কাছ থেকে আলাদা হওয়ার আগে আল্লাহ আমাকে নিয়ে নিচ্ছে। খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তারপর খুব কষ্টে বলল, অনন্যাকে দেখে রেখো, নিজের জীবনে এগিয়ে যাও। আর তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য ক্ষমা করে দিও। ভালোবাসার টান থাকলে ওই পারে দেখা হবে। বিদায়। তারপর হঠাৎ করে ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল। তারপর তাকে জড়িয়ে ধরা অবস্থায় হাসতে হাসতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাফিন। অনু চিৎকার করছে, চিৎকার দিয়ে ডাকছে সাফিনকে, কেউ তার কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। হাসতে হাসতে সেও নিস্তেজ হয়ে গেল, জ্ঞান হারালো অনু। আশেপাশে লোকজন অনুর ফোন নিয়ে প্রথমে সাদাতের নাম্বার দেখতে পেল, তারপর তাকে এই ফোন দিল। এরই মধ্যে অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। সাদাত তো সেখানে পৌঁছে যায়। হসপিটালে ডাক্তাররা সাফিনকে মৃত ঘোষণা করে। অনন্য তার মায়ের বেডের সামনে কান্না করছে, আর বারবার বাবাকে রেখে যাচ্ছে। 15 বছর পর আর সাদ আর অনন্যের বিয়ে। সাদ তার কথা রেখেছে, সে তার পরীকেই নিজের করে নিয়েছে। এখন পরী শুধু তার। দূরে আকাশে দিকে তাকিয়ে আছে অনু, আর একা একাই কি যেন বিড়বিড় করছে। দেখেছো সাফিন, আমি তোমার কথা রেখেছি। জীবনে অনেক এগিয়ে এসেছি। আজ আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক অসহায় মেয়েদের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তুলি, তাদের উৎসাহ করি। জানো, আমাদের মেয়ে খুব বড় হয়ে গেছে। আজ তার বিয়ে। জানো কার সাথে? মনে আছে, সাদ তোমাকে বারবার বলতো পরীকে সেই বিয়ে করবে, আর তুমি তাকে ধমক দিতে। সে কথা রেখেছে। এই মাত্র আমাদের মেয়েকে বিদায় করে দিলাম। আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু সবকিছু থেকেও কি যেন একটা নেই।
বুকের মধ্যে চিনচিন ব্যথা করে। আমি তার কারণটা খুঁজছি। তুমি অপেক্ষা করো, খুব জলদি তোমার কাছে ফিরে আসব। একা একা আর ভালো লাগে না, এখন আমার সব দায়িত্ব শেষ। এখন শুধু তোমার অপেক্ষায় আছি। একদিন সময় করে নিয়ে যেও তোমার কাছে। হারিয়ে খুঁজছি তোমায় সাফিন, হারিয়ে খুঁজছি।